দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন কথোপকথন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি আছি মিহির। বরাবরই মতোই এই অনুষ্ঠানের মাধ্যমে দেশে এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীদের আপনাদের সামনে পরিচয় করিয়ে থাকি এবং শুনে থাকি তাদেরই গাওয়া জনপ্রিয় গানগুলো। এমনই আয়োজনে আপনাদের সঙ্গে এবারে আছেন শিল্পী আলতাফ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কেমন লাগছে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো। বিদেশের মাটিতে বাংলাদেশের গান গাইতে পারাটা একটা নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই, এবং এই কালচারটা আমরা এখানে ধরে রেখেছি এবং আমাদের শিল্পীরা চেষ্টা করেও যাচ্ছেন। জি, তাই দেখছি এবং মজা লাগে যখন আমাদের গানগুলো এইখানে এসে শুনতে পাই মানুষের মুখে। আসলে এটা অনেক মজার ব্যাপার। এটা ভালো লাগারও ব্যাপার কিন্তু। নিশ্চয়ই। এই যে গান গাওয়াটা আপনার গাচ্ছেন গানটা, যে এই গান গাওয়ার শুরুটা আপনার কিভাবে হলো? আমার শুরুটা আর 10টা বাঙালির মতোই। বাসায় তো আপনি জানেন বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে কিন্তু মানুষজন গানকে ভালোবাসে। আমেরিকার মতো এরকম যান্ত্রিক অবস্থাটা ওখানে নেই। তো আমার বাড়িটাও ওরকম। আমার বাবা গান পছন্দ করেন, আমার মা গান পছন্দ করেন, বোনেরা সবাই গায়িকা ছিলেন। আমার মেজো বোন আমাকে প্রথম গান গাওয়া শেখায়। তারপরে পরিবার একটা রে? জি, নিশ্চয়ই বলা চলে। আর ভূপেন হাজারিকা শ্রদ্ধেয়, উনি বেসিক্যালি আমার আইডল। ওনার গানগুলো আমি এতই শুনতাম, তারপরে ওনার কাছে বহুবার আমি দেখা করেছি। আচ্ছা। উনি হয়তো আমাকে অনেক ভালো জানতেন, হয়তো কম ভালো জানতেন, কিন্তু ভালো জানতেন একটু কম, আমি বলতে পারবো। তো এইরকম করে গানে চলে আসাটা। তাহলে ফ্যামিলির যে একটা বিশাল বড় সাপোর্ট ছিল ওই সময়টা, সচরাচর আমাদের দেশে কিন্তু থাকে না। এটা ঠিক সাপোর্ট বললেও ভুল হবে, এটা হচ্ছে গিয়ে জোর জবরদস্তি আর কি। মানে তোকে গান গাইতেই হবে। আচ্ছা, তাহলে কোনো উপায় ছিল না আপনার? হ্যাঁ, আর ভালো তো বাসি গানকে, তো ভালো না বাসলে জোর করে তো আর মানে গাধাকে গরু বানানো যায় না। না না না, ওই ভালো লাগাটা ছিল বলে, ওই চেষ্টাটা ছিল বলেই আজকে আমরা শিল্পী আলতাফকে আমরা সেভাবে হয়তো এই আমরা এই যে মানে কথা বলছিলাম, আপনি যে বলেন ভূপেন হাজারিকার সাথে আপনার এটা আসা যাওয়া ছিল, ভালো পরিচয় ছিল, কিন্তু এই যে গাওয়ার যে এই জীবনমুখী গানটা আপনি কেন বেছে নিলেন? মানে আমার মতে আমাদের একটা ব্যান্ড দল আছে বাংলাদেশে। তো আমাদের মতে বেসিক্যালি জীবনমুখী গান সবগুলোই, কোনো গানই জীবনের বাইরে নয়। অবশ্যই যারা কিনা প্রেমের গান গাচ্ছে, বিরহের গান গাচ্ছে, ওটাও কিন্তু জীবনকে নিয়েই করা। তো আমাদের গানগুলো হয়তো প্রেমের গান বেশি করছি না, হয়তো বিরহের গান বেশি করছি না, হয়তো প্রতিবাদের গানটা বেশি হয়ে যাচ্ছে, বা একটু হিউমার করতে যাচ্ছি গানগুলোকে নিয়ে। তো জীবনের মধ্যে থেকেই তো গান লিখতে হবে। আমি তো মানে চাঁদের দেশের গান লিখতে পারবো না। এই যে আপনার যে ছোটকাল থেকে যে আপনি বললেন যে গানের প্রতি যে আপনাকে একদম জোর করে মানে ঠেলে দেওয়া, ওই সময়টা আপনি কি প্রাথমিক অবস্থা কি কোনো উস্তাদের কাছ থেকে তালিম নিতে হয়েছিল? জি, আমি যেটা বলছিলাম, আমার মেজো বোন আমাকে প্রথম গান শেখায়। তারপরে বেঞ্জামিন সরকার আমার উস্তাদ ছিলেন। তারপরে আমি তালিম নেই অন্য জায়গায়। আর তার আগে আমি 10 বছর তবলা শিখেছি। তবলায়? তাহলে এই যে অবস্থা, কথা আরো হবে, আপনার সাথে আলাপ আরো হবে, তবে আমরা প্রথমে একটা গান শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথম গানটা গাইতে যাচ্ছি, যেটা জুতো বলে আমার একটা গান, হয়তো খুবই জনপ্রিয় একটা হয়েছিল। খুবই জানি না, তবে পরিচিত কিছুটা। মানে সব গানই তো মানুষ মেয়েদেরকে নিয়ে লেখে, এই গানটা ছিল একটা ছেলেকে নিয়ে লেখা। অন্য কিছু মনে করবেন না, আমেরিকানরা তো আবার কথায় কথায় অন্য কিছু মনে করে বসে আর কি। জুতো জোড়া পড়েছো বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। এক কানেতে কানের রিংটা নাই কি তার নাম, কোটটা তোমায় মানিয়েছে ভারী, বেল্টটা লুই বুটান, সবই আছে তোমার সাথে, গাড়িটিও জ্যাগুয়ার। শুধু নিজেও জানো না পাওনি মনটি নিজেরই প্রেমিকার। জুতো জোড়া পড়েছ বোঝা যাচ্ছে দামি, কি যেন বলে তার নাম জর্জিও আরমানি। ভালোবাসা যদি কেনা যেত জানি তুমি তা চাইতে না, হয়তো সব আছে বলে তোমার এখন ভালোবাসা লাগে না। ভালোবাসা শুধু তোমার কাছে বিছানার চুম্বন, সাথে ব্লু লেভেল টাকিলার গ্লাসে লেবু দেয়া লবণ। জুতো
যেন বলে পারফিউমে মোড়া তোমার মাথা থেকে পা, তোমার আসল গন্ধ পাচ্ছে না তাই তোমার প্রেমিকা। প্রেমিকাও তার দু চোখ থেকেছে মাস্কারার রঙে, তুমিও খোঁজনি চোখের তারায় ভালোবাসার মানে। ভাবছো তুমি এই তো ভালো, এভাবেই চলুক। কি হবে খুঁজে প্রেমের রংটা লাল নীলটা হলুদ, জুতো জোড়া পড়েছ বোঝা যাচ্ছে না। কি যেন বলে তার নাম জর্জিও আরমানি, এক কানেতে কানের রিংটা নাই কি তার নাম। কোটটা তোমায় মানিয়েছে ভারী বেলটা লুই বুটা, সবই আছে তোমার সাথে গাড়িটিও জ্যাগুয়ার। শুধু নিজেও জানো না পাওনি মনটি নিজেরই প্রেমিকার। খুবই চমৎকার ছিল, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পরিবেশনার জন্য, একদম লাইভ শোনাটাই। এই যে গানটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছিল কিন্তু। হ্যাঁ, জনপ্রিয় হয়েছিল বলেই হয়তো আজকে আমেরিকায় এসে শো করা আর কি। এই গানটা লেখা কার? আমার সব গানই আমার লেখা, আমার সুর করা, নিজের লেখা নিজের সুর। চমৎকার চমৎকার। কিন্তু কথা হচ্ছে যে আপনি যেটা শুরুতেই বললেন যে এই গানটা একটা ছেলেকে নিয়ে, হ্যাঁ, এটা কেন? এইটা আমরা একটু স্যাটায়ার করতে ভালোবাসি তো, মানে বাঙালি জাতি আর কি। তো এটা একটু খোঁচা মারা যে আমাদের মতো যাদের মানুষের পকেটে টাকা নেই, তারা টাকাওয়ালা মানুষগুলোকে খুব একটা সহজে নিতে পারি না। তো তোর সব কিছুই আছে, জাগুয়ার গাড়ি সহ সব কিছুই, সোনার চামচ মুখে দিয়ে তুই জন্মেছিস, কিন্তু দিন শেষে প্রেমিকার প্রেমটুকু তোর কপালে নেই, এরকম একটা খোঁচা মারা কথা আর কি। আচ্ছা, আমরা আরো কথা বলবো, আরো আড্ডা দেবো, আরো কথা শুনবো, তার আগে নিজের ছোট্ট একটা বিরতি। নিশ্চয়ই দর্শক, আরো গান শুনবো, আরো কথা বলবো, আরো আড্ডা দেবো, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগতম। কথা বলছিলাম শিল্পী আলতাফের সঙ্গে, আড্ডা হচ্ছিল, কথা হচ্ছিল। এই আলোচনার ফাঁকে বিরতিতে যাওয়ার আগে আমি যে আড্ডা দিচ্ছিলাম সেটা শুনলাম যে আপনার একটা ব্যান্ড ছিল। আছে এখনো ব্যান্ড আছে? সমুদ্র, বেসিক্যালি ব্যান্ড সমুদ্রই আমেরিকায় এসছে, ওদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এসেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সবাই আসতে পারিনি, এবার হয়তো ভবিষ্যতে আসবে। এই যে আপনার ব্যান্ডে কোন ধরনের গান করছেন বা? যা গাচ্ছি আমি তাই গাই, আমার ব্যান্ডের আমি গায়ক। আচ্ছা আচ্ছা। সুর করি, গান লিখি। এই যে ব্যান্ড করার চিন্তা কখন থেকে, মানে কেনই বা হলো? এটা তো অবশ্যই একজন মানুষ একা কখনোই মানে দলগতভাবে ছাড়া কখনোই কোনো প্রোডাকশন সাকসেসফুল হতে পারে না। তো গান বাজনার ব্যাপারে ওরকমটা, যে আমার সঙ্গে সমমনা মানুষগুলো যদি না থাকে, যদি একজন ভালো গিটারিস্ট, একজন ভালো কম্পোজার না থাকে, কখনোই গানগুলো আলটিমেটলি গানের রূপ নেবে না, ওটা ওখানেই পড়ে থাকবে, বাথরুমের মধ্যে পড়ে থাকবে। রাইট। এই যে একটা গান নিয়ে, এই যে আপনার দেশে তাহলে আপনাকে শো করছেন অনেক? হ্যাঁ, দেশে আমরা টিভি লাইভগুলো বেশি করছি। আচ্ছা, টিভি লাইভগুলো বেশি করছি, আর ইউনিভার্সিটি শোগুলো। ইউনিভার্সিটি শোগুলো তো অন্যরকম, রাইট, দেশে? হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা কারণে ওই সমাজটা আমাদেরকে একটু বেশি নিয়ে নিয়েছে। আমি যেটা দেখলাম যে ইউনিভার্সিটি যে ইয়াটা হলো, যেটা হয় সবসময় যে নবীন বরণের যেটা হয়, র্যাগ ডেগুলো হয়, ওগুলো মাঝখানে গিয়ে যেই স্পেশালি বিজয় দিবসের, বিজয়ের মাসে যেই প্রোগ্রামগুলো হয়, স্বাধীনতার মাসে যেই প্রোগ্রামগুলো হয়, 21শে ফেব্রুয়ারির যেই প্রোগ্রামগুলো হয়, এগুলো না তারা এনজয় করে। মানে আমাদের বাংলাদেশটা আসলে গানের দেশ, গানের দেশ, অনেক ধরনের গান আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, এখন যে ইয়ং জেনারেশন যে গানগুলো শুনছে, এখন যে সংস্কৃতি বলেন আর অপসংস্কৃতি, যেটা আপনি বলেন না কেন, এখানে একটা কথা আছে, মানে আপনি যেহেতু উঠালেন এই কথাটা, মানে আমাদের দেশে একটা কালচার তৈরি হয়েছিল যেটা আমেরিকাতেও নেই, আমি দেখিনি। সেটা হচ্ছে যে একটা লোক গান গাইতে পারে না, কিন্তু ওকে মানে বিভিন্ন রকম মেশিনপত্র দিয়ে একটা কিছু দাঁড় করিয়ে ফেলে আর কি, মানে যে কিনা সিঙ্গার না, গায়ক না, কিন্তু আজকে সে গায়ক মেশিনের জোরে। তো ওইটা নিয়েও আমার একটা গান আছে, গানটার নাম যন্ত্র। শুনবেন? যন্ত্র, ওকে, শুনুন তাহলে। আচ্ছা, এরকম করে যদি গান গাওয়া যায়,
যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায় তুমিও পারবে কোনো গায়ক হতে। মাথার উপরে যদি যন্ত্র থাকে তবে প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার, প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়, কত শত সাধকার ওস্তাদ আছে আজীবন যারা শুধু গলা সেধে গেছে। যন্ত্রের জোরে আজ তুমিও পারো শুধু লজ্জার মাথাকে ঝাঁপিয়ে পড়ো, পাবে তুমি করতালি শত প্রশংসা, শুধু পারবে না লাইভ গেতে, দরকার নাই তো স্টুডিওই ভরসা। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়, যন্ত্রকে বলে যাই ভয় পেও না, আজকের শ্রোতারা গান শোনে না। অন্ধ কি বোঝে কভু প্রকৃতির রূপ, বেসুরো শুনে তাই শ্রোতারাও চুপ। অন্ধ কি বোঝে কভু প্রকৃতির রূপ, বেসুরো শুনে তাই শ্রোতারাও চুপ। এ তো শুধু সম্ভব আমাদেরই দেশে, যেথা যন্ত্রের কাছে এসে সুর গেছে ভেসে, যেথা যন্ত্রের কাছে এসে সুর গেছে ভেসে, যেথা যন্ত্রের কাছে এসে সুর গেছে। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়, তুমিও পারবে কোনো গায়ক হতে। মাথার উপরে যদি যন্ত্র থাকে তবে প্রয়োজন নেই আর সুরে গাইবার, প্রয়োজন নেই আর গলা সাধবার। এরকম করে যদি গান গাওয়া যায় যন্ত্রের জোরে কোনো বেসুরো গলায়। এমনই হচ্ছে কিন্তু। হ্যাঁ, এটাই হচ্ছে, এটাই পৃথিবীর হয়তো নিয়ম, আমাদের দেশের উপরেও ভর করেছে, কিন্তু আমরা সেটা আমাদের কাম্য না। যে লোকটা রাইটার সে যেন রাইটারই থাকেন, যে লোকটা সিঙ্গার উনি যেন সিঙ্গারই থাকেন, গায়ক যেন লেখক না হতে চায়, কিংবা নেতা যেন গায়ক না হতে চায়। ওই ব্যাপারটাই আমরা চাই আর কি সবসময়। যেটাই হোক না কেন আমি বলছি যে গিয়ে করুক, একজন যদি গায়ক হতে চায় হোক, কিন্তু কথা হচ্ছে কি যে ধরনের সাধনা বা রেওয়াজ করে আসা দরকার, হ্যাঁ, ওটা যদি করে আসা। সমস্যাটা কি, কম্পিটিশনটা লেগে গেছে রেয়াজ বা গান ভার্সেস টাকা। যার কিনা টাকা আছে সে আজকে গাইতে পারছে গান, আর যার কিনা টাকা নেই সে হয়তো অত দূর যেতেই পারছে না। মানে ওই পরিমাণ অ্যালবামও তো দূরের কথা, একটা অ্যালবাম বের করতেও তার হিমশিম খেতে হচ্ছে। এইটা আমাদের কাম্য নয়, আমরা সেটা চাই না। এই গানের মাধ্যমে একদম কথাগুলো ঠিক স্পষ্টভাবেই মানে বোঝা গেল যে না, মানে এই যে আপনি লিখছেন এই আক্ষেপগুলো হচ্ছে, মানে কেউ তো এটা ওভাবে প্রকাশ করছে না, কিন্তু আপনি কি এত সুন্দরভাবে যে গানের মাধ্যমে প্রকাশ করলেন। আমি জানি না আমি সুন্দরভাবে প্রকাশ করতে পারছি কিনা, কিন্তু এটা মানে ভেতরে জমে থাকা অনেক ক্ষোভ বা অনেক কৌতুকের একটা বহিঃপ্রকাশই বলা চলে। মানে এইটা ঠিক আমি জানি না কতটুকু সাকসেসফুলি আমি এটা প্রকাশ করতে পারছি, কিন্তু যদি মানুষের কাছে ভালো লেগে থাকে ওটুকুই আমার সার্থকতা। না আমি দেখলাম, আমি শুনলাম গানটা, যে আমার কাছে অনেক মানে ভালো লেগেছে, যে এই রাগের গানটাও, জুতোটাও গেল, যন্ত্র গেল, ঠিক এভাবে আপনার গানের কথাগুলো ঠিক এইরকম ধাঁচের, মানে কোন একটা সাবজেক্ট নিয়েই কি গানগুলো লেখা? মানে ওটাই আবারও মানে ঘুরে ফিরে একই কথা বলতে হচ্ছে যে সব গানই কিন্তু কোনো না কোনো সাবজেক্টের উপর নির্ভর করে থাকে। তো আমার গানগুলো হয়তো আজকে যদি ইট নিয়ে লিখি, কালকে হয়তো হোয়াইট হাউস নিয়ে লিখবো, পরশু হয়তো আমাদের সংসদ ভবনকে নিয়ে লিখবো,
তারপরের দিন আপনাকে নিয়ে লিখে ফেলবো। তো ওইরকম আর কি রিলেট করতে পারবো না। আর নর্মালি গানের ক্ষেত্রে যারা লিখে থাকেন তারা হয়তো একটা ধারায় লিখতে পছন্দ করেন বেশি। যারা কিনা প্রেমের গান লিখলে উনি প্রেম থেকে আর বের হতে চান না। প্রেমের গান আমিও লিখি, তবে আমিও চাই যে কিছুটা মানুষের জন্যও লিখতে, যে যেই ছেলেটি কিনা আমার পাশে বস্তিতে না খেয়ে মরছে, ওর জন্য কিছু না করতে পারলেও একটা গান তো লিখতে পারবো, তো কেন নয়? সেটাই পারবো। এবার তাহলে আরো একটা গান শুনবো। কোন গান শোনাবেন এবার? আচ্ছা, এখন মানে বেশি ভারী কথাবার্তা হয়ে যাচ্ছে। এটা একটা প্রেমের গান গাই। আচ্ছা। গানটার নাম হচ্ছে স্বর্গ। প্রথম ব্যাপার হচ্ছে স্বর্গতে সবকিছু আছে, একটা জিনিস নেই, কি জানেন? কি? প্রেম নেই। মানে বহু রকম ভোগ বিলাস সবকিছুই আছে, কিন্তু প্রেম নেই। তো আমি কোথাও শুনিনি যে স্বর্গে প্রেম আছে। তো যদি প্রেম না থাকে তাহলে কি অবস্থাটা হবে, মানে কি হবে তখন? আচ্ছা আচ্ছা। তো ধরে নেওয়া যাক আমি স্বর্গে চলে গেছি, আচ্ছা। ওইখানে বসে আমি গানটা গাচ্ছি, তাহলে কেমন হবে? তো কেমন হবে? হ্যাঁ, আচ্ছা, ওকে, শুনি তাহলে। মানে গানটা এমন যে আমি স্বর্গে চলে গেছি, স্বর্গে বসে আমি গানটা গাইছি, মানে আমি পৃথিবীতে নেই। হাজার সুন্দরীর মাঝে বসে আছি একা, তবু মনে পড়ে বারবার পৃথিবীর কথা। চারপাশে আছে সবই, নেই শুধু তুমি। অর্থহীন স্বর্গতে নেই তোমার দেখা। এ যদি হয় কোন স্বর্গ, তবে স্বর্গ চাই না। প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি। একবার এসে বলে যাও কেউ আমায়, পৃথিবীতে বেঁচে আছি। প্রেমটা কি আসলেই আপেক্ষিক? প্রেমটা কি আসলেই আপেক্ষিক? পৃথিবীতে আছে স্বর্গ অন্যদিক, তবু কেন সেই প্রেমটাই কাঁদায় স্বর্গ সুখের মাঝে? সুখ বলে কিছু আদৌ পাচ্ছি কিনা, প্রেম যদি নাই বাঁচে। এ যদি হয় কোন স্বর্গ, তবে স্বর্গ চাই না। প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি। একবার এসে বলে যাও কেউ আমায়, পৃথিবীতে বেঁচে আছি। অমরত্বের লোভেই সবাই ঘুরি, অমরত্বের লোভেই সবাই ঘুরি। ঘুড়ির মতোই উড়তে চেষ্টা করি, অবশেষে নাটাইয়ের সুতো ছিঁড়ি। জানোয়ার হয়ে স্বর্গে প্রবেশ করি। এ যদি হয় কোন স্বর্গ, তবে স্বর্গ চাই না। প্রেমহীন এই স্বর্গের মাঝে বাঁচতে চাই না। ছায়া ঢাকা পুরো স্বর্গের মাঝে তোমার আঁচল খুঁজি। একবার এসে বলে যাও কেউ আমায়, পৃথিবীতে বেঁচে আছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই গানগুলো কি আপনারা কি ক্যাসেটে বের করেছেন? এই গানটা ছিল শুধুমাত্র আনরিলিজড একটা গান। আচ্ছা আচ্ছা। মানে যেটা আমরা শো করে বেড়াচ্ছি প্রচুর এই গানগুলো গিয়ে। তো এই গানগুলো রেকর্ড হচ্ছে আমাদের যেই দলটা সমুদ্র ব্যান্ড, আমাদের নিজস্ব একটা স্টুডিও আছে, হাইলি ইকুইপড। আচ্ছা, ভালো বলা চলে। ওই স্টুডিওতে এগুলো আমাদের রেকর্ড হচ্ছে। তাহলে কি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা ভবিষ্যতে পাবেন? মার্চ এপ্রিলের মধ্যে এগুলোর কাজ আমরা ফিনিশ করতে পারবো। এপ্রিল তাহলে কি আপনারা পয়লা বৈশাখকে উপলক্ষ করে করছেন? না, উপলক্ষ নেই, আমাদের প্রত্যেকটা দিনই পয়লা বৈশাখ, মানে আমরা প্রত্যেকটা দিনকে এনজয় করতে চাই। আচ্ছা, মানে আমরা তাহলে আশা করছি যে গিয়ে মার্চ এপ্রিলের দিকে আমাদেরটা এটা হয়ে যাবে। আমরা আরো কথা বলবো, তার আগে নিচে ছোট্ট একটা বিরতি, বিজ্ঞাপন বিরতি। দর্শক, গান শুনছিলাম, কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আরো আড্ডা দেব। তার আগে নিয়ে নিচ্ছি আরো একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর সবাইকে আবারও স্বাগতম সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম, গল্প করছিলাম যে আপনি নিশ্চয়ই। একটু আগে শুনলাম যে আপনাদের গানের যে অ্যালবামটা সেটা আসবে আপনার আগামী এপ্রিলে। এপ্রিল, হ্যাঁ। এই এই যে আপনারা দেশে যে শো করছেন, হুম, মানে হুম। কেমন লাগছে এই যে শো করার ব্যাপারগুলোই? আহ, যারা গান গায় হুম হুম তাদের গান গাইতে সবসময় ভালো লাগে, এবং হুম। সেটা যে কোনো জায়গায় বসেই হোক না কেন। মানে সেই নিউ ইয়র্কে বসে গান করি, আর আর দেশে করে আমার দেশের ফুটপাতের উপরে দাঁড়িয়ে করি, গান গাইতে পারাটাই হচ্ছে আসল ব্যাপার। সেইখানে সেইটার সুখ এক্সপ্রেস করতে পারে না কোনো সিঙ্গার। তা আমি আমি যেটা শুনলাম বা যেমন দেখলাম যে আমি যখন দেশে ছিলাম তখন দেখলাম যে আপনার যেসব বড় বড় যে কনসার্টগুলো যেগুলো হতো সেগুলোর অন্য ধরনের ভালো লাগা ছিল যে এক্স্যাক্টলি। কিন্তু ওই জিনিসটাকে ওই ফ্লেভারটা কি এখন আমাদের আছে? দুর্ভাগ্য, একটা খুব ভালো কথা আপনি বলে ফেলেছেন এর মধ্যে, যে ওই রকম কনসার্ট আর হচ্ছে না আমাদের দেশে। মানে ওই রকম বিশালত্ব, ওই যে আর্মি স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে মাঠের খোলা প্রান্তরে জেমস ভাই, বাচ্চু ভাই গান গাইতেন, আর হাজার হাজার মানুষ সেখানে গিয়ে এনজয় করতো, ওই ব্যাপারটা না হচ্ছে না। এর কারণটা কি? আমি এর যখন দেশে যখন ছিলাম তখন আমি যখন যেখানে প্রোগ্রামটা হতো যদি শুনতাম যে কনসার্ট কি ঢাকা কি চিটং কোথায় চলে যেতাম। এর কারণ তো অনেকগুলো আছে। মানে ফান করেই অনেক লোকে বলে না যে আমায় একটা ভারতীয় মুক্ত চ্যানেল দাও, আমি তোমায় পরকীয়া মুক্ত একটা বাংলাদেশ উপহার দেব। মানে ওই রকম একটা আগ্রাসন। প্রথমত যে ইন্ডিয়ার ভারতীয় চ্যানেলের আগ্রাসন, ওই দিকের গানগুলোর মানে জাল বোনা। তারপরের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সিকিউরিটি, সব কিছু মিলিয়েই না কনসার্টগুলো হয়ে উঠছে না। কনসার্ট তো হচ্ছে আমি দেখছি, আমি হ্যাঁ, দেখতে পাচ্ছি যে কি আমি যেটা খবরে পড়ছি বা টিভিতে দেখছি যে ভারতীয় শিল্পীরা এসে বাংলাদেশের চমৎকারভাবে মাতিয়ে যাচ্ছেন। সে জায়গায় আমাদের দেশের শিল্পীরা তো আছেনই। আমরা যারা আপনি বলতে পারেন যে কি এলআরবির আমরা গান শুনছি, মাইলসের গান শুনলাম, হ্যাঁ, ফিডব্যাক ছিল, প্রমিথিউস ছিল, কিন্তু কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না অনেক দিন ধরে। অনেকদিন দেখতে পাচ্ছি না। কারণটা কি? আপনার মানে আপনারাই এটাই ভালো তো, বলতে পারেন যেহেতু আপনারা এটাই তো দেশে বললাম আছেন। যে আগ্রাসনটা আমাদের মানে অতিমাত্রায় হয়তো ধরে বসেছে, যেটা কিনা আমাদের জন্য কতটা সুখকর ব্যাপার হবে ভবিষ্যতের জন্য আমরা বলতে পারি না। আমার বলাটা ঠিক না, আমি একজন বাংলাদেশেরই আর্টিস্ট, তাও আমি প্রতিবাদ তো জানাতেই পারি যে আমি চাই। এই কারণটা কি আমি ধরে নেব যে কি আমাদের শিল্পীরা ওভাবে অ্যাক্টিভ না, বা এই ব্যাপারে ওনারা কোনো আগ্রহী ভূমিকা পালন করছেন না? না, আমাদের শিল্পীদের দোষ দিয়ে লাভ নেই। শিল্পীরা না খেতে পেলেও গান গাইতে থাকবেন, না খেতে পেলেও গিটার বাজাবেন, না খেতে পেলেও গান কম্পোজিশন করবেন। কিন্তু যারা অ্যারেঞ্জার, আয়োজকদের আয়োজক যারা, তারা যদি শিল্পীদের ঠকায়, তখন শিল্পীর একটা দুস্থ শিল্পীর কিছু করার থাকে না। আমার হয়তো ভাগ্য ভালো, আমাকে কেউ ঠকাতে পারেনি, কিন্তু আমার চেয়ে অনেক ভালো গায়ক যারা, তারা হয়তো ঠকে বসে আছেন, তারা হয়তো ফ্রন্টলাইনেই আসতে পারছেন না। তো অনেক ব্যাপার আছে। তো এইগুলো হঠাৎ করে কি আমরা পারবো একদিনে? তা হয়তো একদিনে পারবো না, কিন্তু আমাদের শিল্পীদের যার যার অবস্থান থেকে তাদের কি কিছু করণীয় আছে যাতে করে আয়োজকরা বুঝতে পারেন যে এই কাজগুলো? এরকম শিল্পীদের তো সংগঠনও আছে বাংলাদেশে, হুম, বাম্বা আছে, হ্যাঁ। নতুন এসএমবি আছে, আরও কিছু আছে। কিন্তু এইসব সংগঠন কি তাদেরকে কিছু দিতে পেরেছে বলে তো আমি শুনিনি আজ পর্যন্ত। ওই এতগুলো সংগঠন থাকার পরেও ওনারা যদি জোরালো ভূমিকা রাখতেন তাহলে হ্যাঁ, হয়তোবা এই যে আমরা ভারতীয় শিল্পীদের যেভাবে নিয়ে এসে আমাদের বড় বড় স্পেসে হ্যাঁ, গান করছি, হ্যাঁ, এটা হয়তোবা হতো না, যে হ্যাঁ। আমাদের দেশের শিল্পীরা হয়তো সমানভাবে মূল্যায়ন হতো। মানে এটা আসলে দুঃখের ব্যাপার। এই ব্যাপারটা নিয়েও আমাদের গান আছে, যদি আচ্ছা। যদি অনুমতি দেন আমি শোনাতে পারি। অবশ্যই অবশ্যই। মানে গানটা হচ্ছে যে সবাইকে সবসময় সুযোগই দেওয়া হয় না আমাদের দেশে। আচ্ছা। আপনি একজন ভালো গাইয়ে, ভালো গায়ক, আপনাকে আপনাকে জায়গা মতো আসতেই দেয়া হবে না। একটা বেষ্টনীর মধ্যে একটা গ্রুপের মানুষ ওই জায়গাটাকে দখল করে রেখেছে। আচ্ছা। ওই মানুষগুলোর নাম কি জানেন? কি? আতেল, আতেল সমাজ আর কি। আচ্ছা। তো আতেল সমাজকে নিয়ে একটা আচ্ছা, গান অবশ্যই। করি যদি অনুমতি দেন। অবশ্যই অবশ্যই। একটু দাঁড়ি একটু গফ, একটু দাঁড়ি একটু গফ, সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো ঠোঁট। আছে চশমা মিছি মিছি, আছে মাথার পিছে ঝুঁটি, ওদের জ্ঞানী জ্ঞানী ভাবটা দেখলে বুঝতে নেই আর বাকি। ওরা আতেল ছাড়া আর কি, ওরা আতেল ছাড়া আর কি।
আছে পাঞ্জাবিটা খাট্ট, আছে পাঞ্জাবিটা খাট্ট, আবার মাঝে মধ্যেই ধুতি, ভাবটা এমন ওদের পকেটে শিল্প সংস্কৃতি। আছে পাঞ্জাবিটা খাট্ট, আবার মাঝে মধ্যেই ধুতি, ভাবটা এমন ওদের পকেটে শিল্প সংস্কৃতি। ওদের জ্ঞানের ভান্ডার বোঝাই নাকি ফাঁকা বোঝা যায় না। আসলে 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 আতেল বলে কেউ ওদেরকে ঘাটাঘাটি করে না। একটু দাঁড়িয়ে একটু সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো। ওরাই আবার মাঝে মধ্যে লম্বা লেকচার ছাড়ে, সুযোগ পেলে টিভি কিংবা কোনো এক চত্বরে। ওরাই আবার মাঝে মধ্যে লম্বা লেকচার ছাড়ে, সুযোগ পেলে টিভি কিংবা কোনো এক চত্বরে। কঠিন ফাপড়ে চাল চলন, কঠিন ফাপড়ে চাল চলন, ভাবনায় গুরু গম্ভীর বেশে। আসলে 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 পকেটে ওদের মোবাইল ফোনে সানি লিওন হাসে। একটু দাড়ি একটু সিগারেটের ধোঁয়ায় পুড়ে গেছে ওদের কালো। আছে চশমা মিছি মিছি, আছে মাথার পিছে ঝুঁকি, ওদের জ্ঞানী জ্ঞানী ভাবটা দেখলে বুঝতে নেই আর বাকি। ওরা আতেল ছাড়া আর কি, ওরা আতেল ছাড়া আর কি, ওরা আতেল ছাড়া আর কি। জি, ছোট্ট আপনার জি। মানে এত মানে এইভাবে লিখেন কিভাবে? বাট না না, এটা খুব মানে এটা কোনো মানে ওইরকম কোনো কিতাব না যে লেখা যাবে না। আমাদের জীবনেরই ঘটনা, কিন্তু আপনার পাশেরই ঘটে যাওয়া কিছু ঘটনা। এত সুন্দরভাবে সাজিয়ে এইটা এই জায়গাটা আমরা ক্রস করেছি, মানে এই ব্যারিয়ারটা আমরা পেরোতে পেরেছি। আমরা আমাদেরকেও সুযোগ দেয়নি, গান গাওয়ার সুযোগ এত সহজ না বাংলাদেশে করে নেওয়াটা। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশে কেন, পৃথিবীর হয়তো সব জায়গাতেই কঠিন, কিন্তু বাংলাদেশে যেটা বলছিলাম যে টাকার সঙ্গে গানের একটা বড় সড়ো কম্পিটিশন হয়ে যায়, তো সেইখানে সুযোগ পাওয়াটা অনেক ডিফিকাল্ট। তো আমরা জায়গাটা ক্রস হয়তো করতে পেরেছি, তো ওই করতে পারার মধ্যে দিয়ে অনেক কিছু শিখেওছি। আচ্ছা, শিখে হয়তো গানটা লিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ধরে নিতে অভিজ্ঞতা থেকেই হ্যাঁ পাওয়া। নিশ্চয়ই, মানে অভিজ্ঞতা, ছ্যাঁকা খাওয়া, কষ্ট পাওয়া, সবকিছু থেকেই তো একটা গান বের হয়, একটা গানের জন্ম হয়। রাইট। এই যে গানের আগে যে কথাগুলো বলছিলাম, যে কনসার্টের যে ব্যাপারটা, আমরা কি ধরে নিতে পারি যে অদূর ভবিষ্যতে আমরা একটা দেশের মতো বড় একটা জায়গায় আমরা একটা বড় একটা কনসার্ট আশা করতে পারি, যে আমাদের শিল্পীদের অবশ্যই নিয়ে? হবেই, মানে একটা ব্যাপার কি, মানে সূচ তো তেড়ে ফুঁড়ে বের হবেই। এখন আমাদের দেশটা হচ্ছে গানের দেশ। হুম, আমাদেরকে কতদিন আপনি গান না গাইয়ে রাখতে পারবেন? কতদিন আপনি বোমার ভয় দেখাবেন? কতদিন আপনি বলবেন যে ওখানে কনসার্ট করা যাবে না, সেখানে কনসার্ট করা যাবে না? কতদিন? আমরা তো গান গাইবই। একটা সময় তো প্রতিবাদী হয়ে হ্যাঁ, উঠবই। আমরা আমাদের বাংলা ভাষাকেই ছাড়িনি, যার কারণে আমাদের মধ্যে থেকে এত গান বের হচ্ছে। গুলি খেয়েও মানুষ ভাষার জন্য লড়াই করেছে। তো আমাদের গান বাজনা এত সহজেই হার টিকিয়ে মানবে রাখতে না। পারবে? কনসার্টগুলোকে এত সহজেই বন্ধ করে দিতে পারবে? পারবে না, না। আমরা হার মানবো না। না, কখনোই হার মানবো না। এবং তারপরেও কিন্তু প্রচুর গানের অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন ছোট ছোট লাউঞ্জে। আমরা যেখানে গান করছি, বললাম যেটা ইউনিভার্সিটিগুলোতে গান কিন্তু হচ্ছে, হয়তো ওরকম ম্যাসিভভাবে ওই রকম খোলা মাঠের মধ্যে, আকাশের খোলা আকাশের নিচে এই দিনব্যাপী যে গানের প্রোগ্রামগুলো হতো, ওগুলো হয়তো করা যাচ্ছে না। ওই বিভিন্ন প্রোগ্রামের কারণে। মজা কিন্তু অন্যরকম, অন্যরকম। অন্যরকম মজা। এইসব প্রোগ্রামে ইয়ং যারা, তারাই কিন্তু হ্যাঁ, সারাদিন পড়ে থাকা, হই হল্লা, নিশ্চয়ই। প্রতিটা গানের সাথে নিজেদেরকে একাত্মতা করে নেওয়া। নিশ্চয়ই নিশ্চয়ই। আরো কথা বলবো, আরো নিশ্চয়ই। গান শুনবো, আরো একটা বিজ্ঞাপন বিরতি নিশ্চয়ই। যাই। দর্শক, আরো কথা হবে, আরো গান হবে। আমাদের সাথে আছেন শিল্পী আলতাফ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগতম সঙ্গে থাকার জন্য।
আমরা সরাসরি কথা বলে যাব আমাদের শিল্পী আলতাপের সঙ্গে। এখন আর কথা বলবো না, ঠিক আছে, এখন সরাসরি আরেকটা গান শুনতে চাই। নিশ্চয়ই। এত সুন্দর সুন্দর গান করছেন যে আমার কথা বলতে ইচ্ছে করছে, আবার গানও শুনতে ইচ্ছে করছে। আমি বেটার গানটা শুরু করার আগে একটুখানি বলে নিই, অবশ্যই। ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। মানে আমি তো আছি নিউ ইয়র্কে 4-5 দিন ধরে। আচ্ছা আচ্ছা। তো এইখানে লাইফস্টাইলটা আর আমাদের লাইফস্টাইলের মধ্যে ব্যাপক একটা পার্থক্য আছে। আপনার বয়সী একজন ছেলে সকালবেলা সে কখনোই কাজ করতে যাবে না, অন্তত যাই করুক বাংলাদেশে, কাজ তার নেইও, সে কিন্তু বেকার। আমরা হয়তো গান গাচ্ছি দেখে আজকে খেয়ে মানে আমরা ব্যস্ত কিছুটা, কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু কাজকর্ম নেই। কিন্তু নিউ ইয়র্কে সকাল 6টার থেকে শুরু হয় জীবনের জন্য দৌড়, 24 ঘন্টায় আমাদের কাজ থাকে দিন রাত। হ্যাঁ, তো কাজ যাদের নেই তারাও যে খারাপ মানুষ তা কিন্তু নয়। হ্যাঁ, তো তাদের কিছু তো একটা করতে হবে অবশ্যই। তো কি করে তারা করে কি, পাশের বাড়িটার দিকে তাকিয়ে থাকে, একটা খুব সুন্দর মেয়ে গেলে ওর দিকে একটু ফ্যাল করে চেয়ে থাকে, যদি ওর বয়ফ্রেন্ড হওয়া যায় বা যদি ওর সঙ্গে একটু কথা বলা যায়। ওইরকম একটা গ্রুপকে নিয়ে গান লেখা। আচ্ছা, শুনি তাহলে। গলিটা যেখানে শেষ তার একটু আগেই, হাতের ডানে 10 পা গেলে আছে তোমার বাড়ি। গলিটা যেখানে শেষ তার একটু আগেই, হাতের ডানে 10 পা গেলে আছে তোমার বাড়ি। গলির ভেতরে সারাক্ষণ তাই আমাদের পায়চারি, আমরা তো ভাই একই সাথে সবাই তোমার ভক্ত। সম্বল আছে বিশাল হৃদয়, সমস্যা বেকারত্ব। গলিটা যেখানে এদিক সেদিক কিছু হয়ে গেলে সুযোগে থাকি আজকাল। আসছে না কেন, আসবে কবে বিরোধী দলের হরতাল? বন্ধ হবে দোকানপাট, গলিটাও রবে ফাঁকা। চলবে ক্রিকেট গলির মাঝেই বাহানা তোমায় দেখা। আমরা তো ভাই দিনের শেষে একই স্বপ্ন দেখি, শুধু তোমার ক্ষেত্রে আমরা একে অন্যের প্রতিযোগী। গলিটা যেখানে শেষ কত লোকই দেখো ব্যস্ত আজকে চাকরি ব্যবসা নিয়ে, কেউ বা আবার ঘামাচ্ছে মাথা রাজনীতিটাকে নিয়ে। আমাদের তো মাথাই নেই, মাথা ঘামাবো কি? মাথা মন জুড়ে শুধুই তোমাকেই দেখি। গলিটা যেখানে শেষ তার একটু আগেই, হাতের ডানে 10 পা গেলে আছে তোমার বাড়ি। গলির ভেতরে সারাক্ষণ তাই আমাদের পায়চারি, আমরা তো ভাই একই সাথে সবাই তোমার ভক্ত। সম্বল আছে বিশাল হৃদয়, সমস্যা বেকারত্ব। গলিটা যেখানে শেষ, গলিটা যেখানে শেষ, গলিটা যেখানে শেষ। ধন্যবাদ। এই না, অনেক ভালো লাগছে ব্যাপারটা। এই যে মানে আমার কাছে মনে হচ্ছে যে কি, মানে আপনার গান গাওয়া দেখে আমার কাছে মনে হচ্ছে কি আমার গান শেখা উচিত। নিশ্চয়ই, কারণ ব্যাপার হচ্ছে এত সুন্দরভাবে এই কথাগুলো যেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ভাসতেছে, রাইট? আমরা জানি হচ্ছে এগুলো কি একটা ফ্রেমে নিয়ে এসে এইখানকার মানে ছেলেপেলেরা যারা কিনা আজকে গ্রেড 10-11-এ পড়ছে, ওরা হয়তো জানেও না যে বাংলাদেশে এরকম একটা ওদের বয়সের একটা ছেলের গ্রুপ থাকতে পারে যারা কিনা খালি গলিতে সারাদিন ক্রিকেট খেলতে পারে, যাদের কোনো কাজ নেই, বা যারা বেকারত্বের সমস্যায় অনেক লোক, হাজার হাজার লোক ভুগছে, তবু তাদের কোনো টেনশন নেই, তাদের মাথা ব্যথা নেই, তারা সুখেই আছে। তো এই যে আপনার যেটা জানা হলো যে নিউ ইয়র্কে আপনি যে আসলেন, এই যে এখানকার পরিবেশ, মানে গান গাওয়ার পরিবেশ আপনার তো অল্প কদিন আপনার অলরেডি বোঝা হয়ে গেছে এখানকার পরিবেশটা কেমন, আর পাশাপাশি আমাদের দেশের যে অবস্থা, এই দুটার মধ্যে আপনি কোনো মিল খুঁজে পান বা অমিল? হ্যাঁ, অমিল খুঁজে পাই বেশি। আচ্ছা, মানে আমার মনে হয় যে এইখানে বসে যারা গান করছেন ওদের ওরা রিয়েল আর্টিস্ট। এই কারণে বলি যে এত ব্যস্ততার মধ্যে থেকেও মানে এইখানে জীবন যুদ্ধ করে তাদের মানে বেঁচে থাকতে হচ্ছে। সেই রাত 8টার সময় বাড়ি ফেরে, 7টায় বাড়ি ফেরে, এর মধ্যে তারা আবার হারমোনিয়ামটা নিয়ে বসে, আবার কেউ পাশে তবলা নিয়ে বসে, যেমন করেই হোক না কেন তারা কিন্তু গাচ্ছে। এবং কমিউনিটি মিলে, ধরুন এই নিউ ইয়র্কের একটা বাঙালি কমিউনিটি, অমুক ওয়াশিংটনের একটা বাঙালি কমিউনিটি, ওরা মিলে ঠিকই অনুষ্ঠানগুলো হচ্ছে। কিন্তু বাংলাদেশে আমাদের পাড়াগুলোয় ওই কালচারটা আর দেখতে পাই না, মানে দেখতে পাই না।
তো এটা কি আপনি জাস্ট ভালো লাগার কথা বলছেন? হ্যাঁ, এটা তো ভালো লাগবেই নিশ্চয়ই মানে ভালো লাগে। মানে তফাৎ কি কোনো খুঁজে পাচ্ছেন যে কোনো যে আপনি যেটা আপনার শুধু দেশে যে প্রোগ্রামগুলো করে আসলেন বা দেখলেন দেশের হ্যাঁ। শিল্পীরা বা দেশে আমরা যেভাবে গানের প্রতি যতখানি করছি, হুম, হুম। এখানে কি ঠিক সমানভাবে চর্চাটা কি আপনি পাচ্ছেন না, আপনাদের মধ্যে? এভাবে সেটা সম্ভব নয়। হুম, হুম, এটা সেভাবে সম্ভব নয়। কারণ আমাদের ইস্টার্ন গানগুলোর ধাঁচ তো আলাদা। হুম, হুম, তো ওই গানগুলো শেখানোর আ আ মানুষজন এখানে হয়তো খুব কম। প্লাস আ একটা পরিবেশ দরকার হয়। মানুষের আশেপাশে বন্ধু যারা বাংলা ভাষাভাষী হুম, হুম, প্রচুর মানুষ দরকার হয়। প্রচুর গান শোনার মানুষ দরকার হয় বেশি। তো হুম, এইখানে বা বা শ্রোতা তো আপনি আল্টিমেটলি তো ওরকম ওই ধাঁচের ১৬ কোটি মানুষের মতো শ্রোতা আপনি শ্রোতা পাবেন না। তো বেশ। যার কারণে অতটা হয়তো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারপরেও এই লিমিটেড শ্রোতার মধ্যেও তারা যতটুকু করে যাচ্ছেন এটা নিশ্চয়ই প্রশংসনীয়, নিশ্চয়ই প্রশংসনীয়। আর এই যে এখানে যে আপনি যে গান শুনছেন বা আপনি যে প্রোগ্রামও করছেন এখানে, হ্যাঁ, তো এই আপনার এইটার রেসপন্স মারাত্মক। আচ্ছা, এইটার রেসপন্স মারাত্মক। আমার মনে হয় যে ওদের কলিজা মানে শুকিয়ে রয়েছে একটা বাঙালির কাছ থেকে গান শুনতে পারার জন্যে। এই তৃষ্ণা তো বাঙালির মধ্যে মানে বাংলাদেশীর মধ্যে তো না থাকারই কথা। তো এইখানে একজন লোক যখন আমাদেরকে ডেকে নিয়ে গান শোনে তখন কেঁদেও দেয়। হ্যাঁ? তো কেঁদে দেয়, ইমোশনাল হয়ে যায়। তো এতটা ইমোশনাল তো আমাদের প্রতিবেশী আমাদের জন্য হবে না। ওনারা হয়তো বহু বছর কোনো বাঙালির কণ্ঠে গান শোনেনি, বাংলাদেশীর কণ্ঠে গান শোনেনি। আলতাফ সত্য। এসছে, আচ্ছা হুম, বসো বাবা, গান শোনার আগে হাজারটা কথা, গান আর কি শুনবে? তারপরে হয়তো গানটা শুনে কেঁদেই দিল। তো ওই ব্যাপারগুলো ভালোও লাগে আবার খারাপও লাগে। হয়তো এটাই জীবন। এটাই জীবন। এই যে গান গাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় আপনার ঘোরা হচ্ছে, আপনার কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে আ বা হ্যাঁ, মজার বা মজার অভিজ্ঞতা আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে নাই বলি। হুম, হুম, যেটা বলছিলাম হুম, ক্লাসিক্যাল ফেস্ট নিয়ে বলি। হুম, হুম, এবার যেটা বাংলাদেশে হচ্ছিল হুম, হুম, সেটা হচ্ছে যে আমি ক্লাসিক্যাল ফেস্টে গিয়েছিলাম। আচ্ছা, যে কি হয় ওখানে? হুম, হুম, তো একজন মহান পণ্ডিতের সন্তুর বাজছে আর আমার পাশের চেয়ারটায় মানে আমি লাকিলি একটা ভিআইপি চেয়ারে বসতে পেরেছিলাম। হুম, আমি হয়তো গায়ক দেখে আমাকে ওই চেয়ারটা একজন ব্যবস্থা করে দিয়েছে। হুম, তো ভিআইপি চেয়ারের মধ্যে আমি কখনো গান শুনে মজা পাই না। ট্রুলি স্পিকিং। আমি আচ্ছা, গণমানুষের মধ্যে থেকেই গান শুনে এনজয় করি। তো আমার পাশে যেই চেয়ারটায় বসা, সেখানে মধ্যবয়সী একজন মহিলা পুরোটা সন্তুরের সময় চোখ বন্ধ করে রইলেন। তারপরে যখন সন্তুর বাজনাটা শেষ হলো, তখন একটু লাফ দিয়ে উঠলেন। বললেন যে, "চেয়ারটা এত খারাপ, ঘুমটা ঠিকমতো হলোই না।" মানে উনি শুনছিলেনই না আরকি। আ এই হচ্ছে দিয়ে শ্রোতাদের অবস্থা। না এভাবে হলে তো তো এটা এর চেয়ে মজার কথা আমার মনে পড়ছে না। এবং আরও ব্যাপার হচ্ছে গিয়ে ওইসব প্রোগ্রামে আ খাবারের মেনু কি ভিআইপিদের জন্যে, ওইটা নিয়ে হয়তো কথাবার্তা চলবে আপনার ২-৩ ঘন্টা। কিন্তু এর মধ্যে দিয়ে গান কিন্তু হয়ে যাচ্ছে, সঙ্গীত কিন্তু হয়েই যাচ্ছে। তো আমরা ওই টাইপের প্রোগ্রাম দেখে এসেছি আরকি। আমি আমি মন্তব্য করতে রাজি না। এটা ভালো না খারাপ হুম, সেটা করতে রাজি না। আমি মজা পেয়েছি দেখে আপনার সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই না আমরাও চাই না যে কি এই গান যখন হবে, এই যেহেতু প্রোগ্রাম যখন হবে শ্রোতারা যখন যাবেন, তখন ওই গান শোনার মন হ্যাঁ, মানসিকতা নিয়ে যাবেন সেটা হচ্ছে হ্যাঁ আমাদের নিশ্চয়ই। চাওয়াটা। এবং তাতে করে একজন শিল্পীরাও গানটা গেয়েও মজা হ্যাঁ, পাবেন। এবং একজন শিল্পীকে অবশ্যই সম্মান জানাতে হবে। অবশ্যই। অবশ্যই সম্মান জানাতে হবে। উনি যদি উনার সঙ্গীত নাই শোনেন, তাহলে উনি যাবেন না সেখানে। উনি যদি খাবারের জন্য যান, অনেক ভালো, ভালো রেস্টুরেন্ট আছে। উনি যদি ওনাকে শো অফ করতে চান, অনেক ভালো, ভালো পার্টি আছে। অবশ্যই। গানের প্রোগ্রাম কেন? গানের প্রোগ্রাম কেন? অবশ্যই। এই যে গান নিয়ে যে আমরা আপনার এত গান শুনলাম, গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা শুনবো। আমরা অবশ্য অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। উহু। এই আপনার গান নিয়ে কতটুকু গানকে আপনার কোথায় দেখতে চান বাংলা গানকে? বা আপনার নিজস্ব ভাবনাটা কোথায়? আমাদের নিজস্ব ভাবনাটা হচ্ছে আমরা গান গাইতে চাই। সেইটা আবারও বলছি সেটা ফুটপাতে দাঁড়িয়ে হোক, কোনো চায়ের স্টলে বসে হোক, নিউ ইয়র্কে আপনার সঙ্গে এই স্টেজে বসে হোক, কিংবা লাখো দর্শকের সামনে হোক, আমরা গান গেয়ে যেতে চাই। সেই জন্যে যেই সুযোগটা দরকার আমরা সেই সুযোগ চাই। সেটা সরকারের কাছে হোক, সেটা পৃথিবীর কাছে হোক, সেটা আমেরিকার প্রেসিডেন্টের কাছে হোক, আমাদের একটাই চাওয়া, আমরা গান সবসময় গেয়ে যেতে চাই। আমাদেরকে যেন এই দিক থেকে বিমুখ না হতে হয় একটা কখনো। সুযোগ যেন থাকে হ্যাঁ, আমাদের। আমাদের খুব একটা বড় স্বপ্ন নেই যে আমাদেরকে মাইকেল জ্যাকসন হয়ে যেতে হবে। ঐরকমটা কিছু না। আমরা সবসময় গানটাকে নিয়েই মরতে চাই আরকি। এই ছোট্ট একটা স্বপ্ন আমাদের, আর আর কিছুই না। আপনার নিজস্ব কোনো ভাবনা যে গান নিয়ে? আমরা অ্যালবাম করছি। মানুষের আ যদি একটা গানের জন্যে বা আমাদের এতগুলো গানের জন্যে
যদি একটুখানি বোধ উদয় হয় আমাদের কোনো একজন মানুষের, সেখানেই আমার সার্থকতা। আর যদি না হয় তাহলে সেখানে আমার আমি সার্থক নই। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে যাওয়ার আগে আপনারা গান শুনতে শুনতে আমরা প্রোগ্রামটা শেষ করব। তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তার আগে যে কথা বলতে চাচ্ছি, দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। দর্শক, আপনাদেরকে আমরা সমুদ্র ব্যান্ড আমরা নিশ্চয়ই শুকরিয়া জানাই আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। আপনারা না থাকলে আমরা আসতে পারতাম না কখনোই। এবং আমাদের গান আপনারা যদি শোনেন, সেখানেই আমাদের সার্থকতা। এবং আমরা চাই যে আপনারা বাংলাদেশি গানগুলোকে বেশি শোনেন, ইন্ডিয়ান গানগুলোকেও শুনবেন। সুরের তো আর কোনো বাউন্ডারি দিয়ে কেউ আটকে রাখতে পারে না। তো তারপরেও বাংলাদেশে অনেক সুন্দর গান তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। একটা গান সৃষ্টি করা অনেক কষ্টের। আমাদের বাংলাদেশি পরিবেশ, আমাদের বাংলাদেশের বাস্তবতা এই গানগুলোর মধ্যে থেকে উঠে আসে। তো আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশি গানগুলো শুনবেন। ধন্যবাদ আপনাকে আজকের এই টাইম স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দেশের কিছু বিখ্যাত চোরদেরকে নিয়ে একটা গান করা ছিল আমাদের, এবং যে গানটা মোটামুটিভাবে বাংলাদেশে পপুলার, আমাদের ব্যান্ডের গান, সেই গানটা শুনবো। তার আগে আমি দর্শকের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই। দর্শক, এতক্ষণ ধরে সুন্দর সুন্দর গান শুনছিলাম আমরা শিল্পী আলতাপের কণ্ঠে। আমরা আরও গান শুনবো ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কোনো শিল্পীকে নিয়ে। ভালো থাকবেন। চুরি গেছে সব আশা, চুরি গেছে ভালোবাসা, চুরি গেছে দেখো আমাদের পরিচয়। চোরেরাই ভালো আছে চোরেদের স্বর্গ রাজ্যে, মাঝখানে আমাদের জীবন টেকা দেয়। চুরি গেছে কবিতাটা, চুরি গেছে গানের সুর, চোরেরাই যাচ্ছে আগে, দিচ্ছে পাড়ি সুর। ভাবি তাই মনে মনে ঠিক হবে কতক্ষণে, ভাবি তাই মনে মনে ঠিক হবে কতক্ষণে। সুদিন কি আসবে তবে ডাকলে চিটিং ফাঁক, লাগ ভেল কি লাগ রে, লাগ ভেল কি লাগ, শুনিয়ে তেরে কেউ সুদিনেরই ডাক। পকেটের পয়সা চুরি, বিছানায় লজ্জা চুরি, পকেটের পয়সা চুরি, বিছানায় লজ্জা চুরি। চুরি যেতে বাকি নেই হৃৎপিণ্ড পাকস্থলী, যদি ছাড়ো 1 মিনিটের জন্য হাতটা প্রেমিকার। চুরি যাবে সেও তো যেন আসবে না ফিরে আবার। ভাবি তাই মনে মনে ঠিক হবে কতক্ষণে, ভাবি তাই মনে মনে ঠিক হবে কতক্ষণে। সুদিন কি আসবে তবে ডাকলে চিটিং ফাঁক, লাগ ভেল কি লাগ রে, লাগ ভেল কি লাগ, শুনিয়ে দেরে কেউ সুদিনেরই ডাক। পালিয়ে আছি তাই হাটে মাঠে গলির মুখে, পালিয়ে আছি যেন নিজের দেশের মাঝখানেতে। চোরেরাই নিরাপদে আমাদের গলায় ফাঁস, সীমান্তে কাঁটা তারে ঝুলছে তোমার আমার লাশ। ভাবি তাই মনে মনে ঠিক হবে কতক্ষণে, সুদিন কি আসবে তবে ডাকলে চিটিং ফাঁক, লাগ ভেল কি লাগ রে, লাগ ভেল কি লাগ, শুনিয়ে তেরে কেউ সুদিনেরই ডাক। লাগ ভেল কি লাগ রে, লাগ ভেল কি লাগ, শুনিয়ে তেরে কেউ সুদিনেরই ডাক। লাগ ভেল কি লাগ রে, লাগ ভেল কি লাগ, শুনিয়ে তেরে কেউ সুদিনেরই ডাক।